হে এভরিওয়ান, আমি শ্রবণ এবং আজ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস এর সেকেন্ড ক্লাস, যেখানে আমরা উইথ ডেটাবেস নিয়ে ডিসকাস করব। সো আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম, উইদাউট ডেটাবেস নিয়ে দেখেছিলাম। সো সেখানে আমরা 5টি প্রবলেম পেয়েছিলাম। একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, 2 হচ্ছে ফলোয়ার্স মনে রাখতে পারবে না, 3 হচ্ছে লাইক কমেন্ট পোস্ট এগুলোকে সেভ করতে পারবে না, আর 4 নম্বর হচ্ছে লাইক কাউন্ট হবে না, আর 5 নম্বর সার্ভার রেজিস্টার হলে সবকিছু শেষ। এই 5টি প্রবলেম আজকে আমরা আগের ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা উইথ ডেটাবেসে অর্থাৎ ডেটাবেসের সঙ্গে সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। সো চলো আমরা ক্লাসের দিকে যাই। সো এখানে দেখো, প্রথম কথা হচ্ছে 1 মিনিট টু সো প্রথম কথা হচ্ছে যে এখানে আগের দিনকার যে ছবিটা ছিল ইনস্টাগ্রাম সার্ভার, তারপরে পার্সন এ পার্সন বি, পার্সন এ ক্রিয়েট করছে পোস্ট, পার্সন বি লাইক অ্যান্ড কমেন্ট করছে, সব সেম। বাট আজকে একটা নিউ মেম্বার এখানে অ্যাড হয়েছে, যে হচ্ছে ডেটাবেস, তাই নয়? সো আজকে নিউ মেম্বার একটা অ্যাড হয়েছে ডেটাবেস। সো চলো আজকে আমাদের ফার্স্ট প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। সো 5টা প্রবলেমে করবো, তার মধ্যে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে কি অ্যাকাউন্ট উইল নট বি ক্রিয়েটেড। সো এখানে আমি ইংলিশে লিখেছি, তার কারণ হচ্ছে আমার বাংলা সফটওয়্যারটা খুব ভালোভাবে কাজ করছিল না, সেজন্য আমি ইংলিশে এগুলো লিখে নিয়েছি এবং আমি যেগুলো পেনে লিখবো এখন সেগুলো সব বাংলায় লেখার চেষ্টা করবো। ওকে, সো এখানে কি বলা হয়েছে, অ্যাকাউন্ট উইল নট বি ক্রিয়েটেড। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, এটা আমরা আগের দিন দেখেছিলাম। সো ফার্স্ট প্রবলেম আমরা, তো এ যখন ধরো ইউজার নেম আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার, ঠিক আছে? তো আগের দিন আমরা কি দেখেছিলাম, যে ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিয়ে, তো আইডি মানে হচ্ছে ইমেল আইডি, সো আইডি পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পাঠাচ্ছিল, তখন সেটা কোথায় যে সেভ হচ্ছিল, প্রথমে টেম্পোরারি মেমোরিতে যে সেভ হচ্ছিল, তাই নয়? টেম্পোরারি মেমোরিতে যে সেভ হচ্ছিল। কেন টেম্পোরারি মেমোরিতে যে সেভ হচ্ছিল? তার কারণ হচ্ছে প্রোগ্রাম সার্ভার, কি বলেছিলাম, সার্ভার ইজ এ প্রোগ্রাম, সার্ভার একটা প্রোগ্রাম। সো সার্ভার প্রোগ্রাম হওয়ার ক্ষেত্রে প্রোগ্রামকে রান হওয়ার জন্য তো মেমোরি চাই না, তো সেই জন্য টেম্পোরারি মেমোরিতে ডেটাটা সেভ হয়ে থাকছিল। আর যেহেতু সার্ভার টেম্পোরারি মেমোরি ফুল অ্যাক্সেস পাচ্ছিল, সেই জন্য যতক্ষণ টেম্পোরারি মেমোরিতে অ্যাকাউন্টটা থাকছিল ততক্ষণ এ তার অ্যাক্সেস পাচ্ছিল, এবং লগ আউট হয়ে যাওয়ার পর আবার লগ ইন হলে যদি টেম্পোরারি মেমোরিতে ডেটা থাকতো, তাহলে কিন্তু সে আবার লগ ইন হতে পারতো। বাট আমরা আগের দিন যে প্রবাবিলিটিতে দেখলাম যে বারবার ইউজার আসতেই থাকবে, তো সম্ভাবনা একবারই নাই যে আবার সে লগ ইন হতে পারবে। সেই জন্য যতবার সে মানে কানেক্ট হবে সার্ভারের সঙ্গে, ততবার তাকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কানেক্ট হতে হবে। তো এটাই আমরা দেখেছিলাম যে অ্যাকাউন্ট সেভ হচ্ছিল না, অর্থাৎ ক্রিয়েট হচ্ছিল না। তো এখানে কিন্তু যেহেতু সার্ভার একটা প্রোগ্রাম, সেই জন্য প্রোগ্রাম রান হওয়ার জন্য কিন্তু এখানে কি করতে হবে না, রান হওয়ার জন্য কিন্তু সার্ভার প্রথমে যে মানে ডেটাগুলো দিয়েছে সেগুলোকে টেম্পোরারি মেমোরিতে সেভ করে রাখবে, প্রথমে সেভ করবে, টেম্পোরারি ভাবে সেভ করবে। ওকে, যেহেতু দেখো সার্ভার একটা প্রোগ্রাম, এক্সিকিউশন হওয়ার আগে তো তাকে তো ডেটাটাকে সেভ করে রাখতে হবে কোথাও, তো সেটা যদি ডাইরেক্ট ডেটাবেসে সেভ করে দেয়, সো প্রবলেমটা আমরা ধীরে ধীরে বুঝবো। তখন দেখবে ডাইরেক্ট ডেটাবেসে সেভ করলে কিন্তু সেটা প্রবলেম আছে, কেন সেটা আমরা দেখবো। সো সেই জন্য এটাকে টেম্পোরারি মেমোরিতে সেভ করা হবে। এবারে দেখো ডেটাবেস আসছে, ডেটাবেসের এবার সার্ভার কিন্তু ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করবে। এবার ডেটাবেসে তো এবার আমরা ডেটাটাকে রাখবো না, যেহেতু আমাদের কাছে এখন ডেটাবেস এসছে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছিল না, এবার ক্রিয়েট হওয়ার জন্য কি করতে হবে, ডেটাবেসে তো ডেটাটাকে সেভ করতেই হবে। সো আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডেটাবেসই। সো ডেটাবেস কিন্তু এখানে একই ডেটা, অর্থাৎ ধরো এখানে সার্ভার, এখানে শুধু অ্যাকাউন্টে ক্রিয়েট হবে না, লাইক হবে, কমেন্ট হবে, পোস্ট হবে, তারপরে কমেন্ট হবে। তো যত ডেটা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, সব ডেটাকে কিন্তু একসঙ্গে ডেটাবেসে মানে রেখে দিচ্ছে না। তো তার জন্য আলাদা আলাদা টেবিল আকারে আলাদা আলাদা স্টোর করে সেগুলোকে রাখা হচ্ছে, আলাদা আলাদাভাবে স্টোর করে রাখা হচ্ছে। তো অ্যাকাউন্টের ধরার জন্য অ্যাকাউন্টের একটা টেবিল বা পোর্শন তৈরি করা আছে, অ্যাকাউন্টে একটা টেবিল মানে কি বলবো, যে পোর্শন তৈরি করা আছে, লাইকের জন্য একটা পোর্শন তৈরি করা আছে, ঠিক আছে? তারপরে এইখানে ধরো লাইক হলো, ফলোয়ার্সের জন্য একটা পোর্শন তৈরি করা আছে। সো এইরকম কিন্তু প্রত্যেকটা ডেটাকে সেভ করার জন্য
আলাদা আলাদাভাবে পোর্শন তৈরি করা থাকে ডেটাবেসে, একই ডেটাকে কিন্তু রাখে না। এর ডেফিনেশন আমরা পরের দিন দেখবো যে কিভাবে ডেটাকে একই না রাখা হয়, ইউনিকভাবে ডেটাগুলোকে রাখা হয়। মানে যে ডেটা মানে ধরো অ্যাকাউন্টের ডেটা অ্যাকাউন্টের জায়গায় রাখা হবে, লাইকের ডেটা লাইকের জায়গায়, ফলোয়ার্সের ডেটা ফলোয়ার্সের জায়গায়। তো ডেফিনেশন কয়টা ভাগ ডেটাবেসের, ঠিক আছে, ডেটাবেস ডিবিএমএস কিভাবে ওয়ার্ক করে, এই সব জিনিসগুলো আমরা পরের ক্লাসে দেখবো। আর শুধু ডেটাবেস নিয়ে 5টা প্রবলেমকে আজকে আমরা সলভ করবো। তো চলো, অ্যাকাউন্ট ধরো এইখানে কিন্তু এই অ্যাকাউন্টের যে টেবিলটা আছে এখানে কিন্তু লাখ লাখ অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে ক্রিয়েট হয়ে আছে, তাই না? এবার যদি ডাইরেক্ট টেম্পোরারি মেমোরিতে সেভ না করে সার্ভার যদি ডেটাবেসে সেভ করতো, তো প্রথম কথা হবে না, কারণ সার্ভারের যে প্রোগ্রামটা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সেখানে তো তাকে ডেটাগুলো রাখতে হবে, ইউজার নেম আইডি পাসওয়ার্ড, এগুলো তো একটা ভেরিয়েবলে যদি রাখি তাহলে তো তাকে মেমোরি ইউজ করতে হচ্ছে। তো সেই জন্য তো তাকে টেম্পোরারি মেমোরি লাগবেই। আর যদি টেম্পোরারি মেমোরিতে এই অ্যাকাউন্টের ডেটাগুলো সেভ না করে ডাইরেক্টও যদি ডেটাবেসে সেভ করে দেওয়া যেত, তাও কিন্তু এটা পসিবল হতো না। কারণ কেন হতো না? তার কারণ হচ্ছে টেম্পোরারি মেমোরি আমাদেরকে লাগবেই প্রোগ্রামটা রান হওয়ার জন্য, তাই না? সো ধরো টেম্পোরারি মেমোরিতে সেভ করার পর এবার কি দেখা হবে না, এই অ্যাকাউন্টে কি সেভ করে দেবে সার্ভার যদি সেভ করে দেয়, ধরো এ নামের একটা অ্যাকাউন্ট এ ক্রিয়েট করলো, সেটাকে সেভ করলো, আবার বি সেম ইউজার নেম আইডি দিয়ে, ইউজার নেম অ্যান্ড আইডি দিয়ে, সেম ইউজার নেম আইডি যেটা এ দিয়েছিল সেটাকে বি দিয়ে আবার সেভ মানে ক্রিয়েট করলো। তাহলে সেম ধরো ইউজার নেম আইডি দিয়ে আর একটা মানে কি বলবো যে আর একটা অ্যাকাউন্ট মানে রেসপন্স মানে রিকোয়েস্টকে পাঠালো, বি পাঠালো। এবার এই ডেটাটা ধরো এখন নেই, ঠিক আছে? তাহলে এই যে এ নামে যে অ্যাকাউন্টটা আবার বি রিকোয়েস্ট পাঠালো, যদি এখানে কোনো কিছু চেক না করে ডাইরেক্ট সেভ করতো, তাহলে এটাকেও কিন্তু সার্ভার সেভ করে দিত ডেটাবেসে। এবার দুটোই যখন সেভ করে দিল অ্যাকাউন্ট, একই অ্যাকাউন্ট, তখন প্রবলেমটা কি আসবে, ধরো দুজনাই লগ আউট হয়ে গেল, আবার দুজনের মধ্যে ধরো বি এখন লগ ইন হতে এলো, তখন কিন্তু কি হবে না, সার্ভার কনফিউজ হয়ে যাবে কোনটা বি এর অ্যাকাউন্ট, কারণ দুটোই তো এ। এবার একই ইউজার নেম আইডি যখন ইও মারছে, তখন কিন্তু দুটো অ্যাকাউন্ট যদি একই থাকে তাহলে সার্ভার কনফিউজ হয়ে যাবে। এমন হতে পারে যে ধরো একই অ্যাকাউন্ট খুলেছি কিন্তু কাজ দুজনে আলাদা আলাদা করছি, ওকে? তো এমন হতে পারে ধরো এর অ্যাকাউন্টে বির অ্যাকাউন্ট খুলে যাচ্ছে, বির অ্যাকাউন্টে এর অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। এবার বি আর এ তো কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি তো এই পোস্টটা করিনি, আবার বি দেখছে আমি তো এই পোস্টটা করিনি। তাহলে এই কনফিউজ হয়ে যাওয়ার জন্য, এবং যেহেতু এখানে এ বি কে কনফিউজ হবে, সার্ভার নিজে কনফিউজ হয়ে যাবে কোন টাকার অ্যাকাউন্ট। সেজন্য এই প্রবলেমটা দূর করার জন্য সার্ভার প্রথমে সব ডেটাকে কিন্তু ডেটাবেসে সেভ করবে না, যেটা প্রয়োজনীয় ডেটা সেটাকেই সেভ করা হবে, অপ্রয়োজনীয় কোনো ডেটাকে কিন্তু ডেটাবেসে সেভ করবে না। সেটা আগে টেম্পোরারি মেমোরিতে যাবে, সার্ভার চেক করবে সেটা প্রয়োজনীয় ডেটা কিনা, তারপর সেটাকে সেভ করবে। সো এখানে এ যখন ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিয়ে যখনই সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে একটা আইডি ক্রিয়েট করে দেওয়ার জন্য, তখন প্রথমে এখানে এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে চেক করবে সার্ভার যে সেই অ্যাকাউন্টটা আদেও এখানে এক্সিস্ট করছে কিনা, ধরো করে না। সো এখানে আমরা একটু ক্লাস 11th একটা কনসেপ্টকে আমরা এখানে নিয়ে আসি, না হলে কিন্তু এটা বোঝা একটু মুশকিল হবে, বাট বোঝা যাবে। সো আমরা খুব অ্যাডভান্স এখানে মানে ইউজ হয়, বাট আমরা ক্লাস 11th যতটুকু পড়েছি ততটুকুর মধ্যে এখানে কথা বলবো, ওকে? সো দেখো এই ডেটাগুলোকে যদি সঙ্গে এই এটাকে যদি চেক করে, তাহলে সার্ভারকে কিন্তু বারবার কি করতে হচ্ছে না, ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে। সো সার্ভারের যে টেম্পোরারি মেমোরির অ্যাক্সেস খুব দ্রুত পাবে, কিন্তু যে ডেটাবেসের অ্যাক্সেস সেটা কিন্তু খুব স্লো পাবে, কারণ বারবার তাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। সো স্লো হচ্ছে। যদি এখানে বেস্ট অপটিমাইজেশন এটা হবে যদি আমরা ডেটাগুলোকে সবকে একসাথে নিয়ে এই টেম্পোরারি মেমোরিতে নিয়ে চলে যাই, দিয়ে চেকটা করি, অপারেশনটা পারফর্ম করি যে এটা আছে কিনা, তাহলে সেটা বেশি ভালো হয় না? এইখানে বারবার তাকে আসা এবং প্রত্যেকটা ডেটার সঙ্গে একবার করে চেক করা যে সেই ডেটাটা আছে কিনা, তো সেটা কি হবে, সেটা দ্রুত হবে না, সেটা স্লো হবে। বাট যদি সব ডেটাগুলোকে একসঙ্গে ফেচ করে নিয়ে চলে যাই, হ্যাঁ, ধরো ফাইল সিস্টেমে কি হয়, ফাইল সিস্টেমে যখন আমরা এক এক করে ডেটাকে চেক করি, যদি তোমরা ফাইল সিস্টেম পড়ে থাকো তাহলে দেখবে যে এক এক করে, তাহলে ফাইলের মধ্যে যায় এক করে ডেটাকে সেই ডেটাটার সঙ্গে চেক করে, এক্সকিউজ মি। সো সেটা কিন্তু খুব স্লো হয়। সেজন্য কি করা হবে, এইখানে এই ডেটাগুলোকে সবকে টেম্পোরারি মেমোরিতে নিয়ে আসা হবে। সব ডেটাকে নিয়ে এলে প্রবলেম হবে না? অবশ্যই প্রবলেম হবে। আমরা যে কনসেপ্টটা এখন কথা বলছি সেখানে কিন্তু প্রবলেম হবে, কিন্তু আমরা যেহেতু 11th আর 12 নিয়ে যতটুকু পড়েছি তার মধ্যেই কথা বলবো, তার অ্যাডভান্স কনসেপ্ট গেলে বুঝতে আমাদের মুশকিল হবে, সেই জন্য আমরা যতটুকু পড়েছি তার মধ্যে থেকেই কথা বলবো। সো এখানে যখনই এই ডেটাগুলোকে নিয়ে আসবো,
তখন কিন্তু আমাদের একটা কনসেপ্ট লাগাতে হবে, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডাইরেক্টলি ডেটাটাকে আনতে তো পারবো না, কিছু তো একটা ডেটা স্ট্রাকচার লাগবেই। এবার আমরা জানি না যে কত অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট কত আছে আমরা জানি কি ফিক্সড অ্যাকাউন্ট কি এখানে করা আছে যে 100টায় আসবে, 200টায় আসবে, 300টায় আসবে, এন টাইম পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে। লাখ লাখ ইউজার অ্যাকাউন্ট কখন ক্রিয়েট করছে, কখন ডিলিট করছে, কখন ক্রিয়েট করছে, কখন ডিলিট করছে, আমরা কেউই কিন্তু সেটা জানি না। তাহলে ভিডিওটা পজ করো এবং বলো যে এখানে কোন ডেটা স্ট্রাকচারটা ইউজ হবে। সো চলো, আমি আশা করবো যে তোমরা ট্রাই করেছো, এবং আমি বলছি এখানে আমরা এখানে বেস্ট অপটিমাইজেশনের জন্য আমরা এখানে লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারকে ইউজ করবো। আমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছি 11th-এর, সেজন্য আমি এটাকে রিপিট করছি। ওকে, আর এটা লাগবে একটু দেখো এরপরে। তো লিঙ্ক লিস্টটা কি হয় না, আমি ফুল লিঙ্ক লিস্ট এখানে এক্সপ্লেন করছি না, জাস্ট আমি এখানে ওভারভিউ দিয়ে যাচ্ছি। তো এখানে একটা হেড থাকে, তার মধ্যে হেড নোট ফার্স্ট নোটের মানে অ্যাড্রেসকে ধরে রাখে, তারপরে সেকেন্ড নোট, থার্ড নোট, এরকমভাবে, আর আগের মানে প্রিভিয়াস নোট আগের নোটের যে মানে অ্যাড্রেসটাকে সেটাকে ধরে রাখে। সো এরকমভাবে কিন্তু এন টাইম পর্যন্ত যত ডেটা থাকবে অটোমেটিক্যালি কিন্তু মেমোরি ক্রিয়েট হয়ে হয়ে একে অপরের লিঙ্ক করে করে কিন্তু সেই ডেটাগুলো অ্যারের মতো করেই কিন্তু দাঁড়িয়ে যাবে। বাট অ্যারের ইন্ডেক্সের কাজ হয়, এখানে কিন্তু অ্যাড্রেসের কাজ হয়, সেটাই আমরা দেখেছি, তাই নয়? অ্যাক্সেস করা যায় ডেটাকে। সো এন টাইম পর্যন্ত কিন্তু ডেটা আমরা কতদূর পর্যন্ত ডেটা আছে সেটা জানি না, সেই জন্য আমাদের যদি বেস্ট মেমোরি অপটিমাইজেশনের ক্ষেত্রে দেখা যায় তাহলে কিন্তু আমরা লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারকে এখানে ইউজ করব আমাদের কনসেপ্ট থেকে। ওকে, কিন্তু ইনস্টাগ্রাম শুধু লিঙ্ক লিস্টই ব্যবহার করে না, আরও অনেক ডেটা স্ট্রাকচারকে ইউজ করে। কারণ লিঙ্ক লিস্ট দিয়ে যদি সব ডেটাকে একসঙ্গে, কারণ অ্যাকাউন্টের যে ডেটা হবে সেটা এক দুটো তো নয়, কোটি কোটি ডেটা আছে, তাহলে সব ডেটাকে যদি টেম্পোরারি মেমোরিতে একটা ইউজারের জন্য নিয়ে নেয় তাহলে তো অবশ্যই সার্ভারে লোড পড়বেই। সো সেই জন্য কিন্তু ইনস্টাগ্রাম শুধু লিঙ্ক লিস্টকে ইউজ করে না, আরও অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার, আরও অ্যাডভান্স সার্চিং অ্যালগোরিদম ব্যবহার করে কিন্তু এই কাজগুলোকে, পারফর্মগুলোকে করানো হয়। বাট আমরা এখনো পর্যন্ত যতটুকু পড়েছি তার মধ্যে আমরা কি তৈরি করতে পারবো? অবশ্যই আমরা একটা ছোট সিস্টেম এরকম তৈরি করে দিতে পারবো। তো আমরা বুঝতেও ইনস্টাগ্রামের 1%কেই, সেজন্য আমরা এখানে লিঙ্ক লিস্টকেই নিলাম। তো যখনই এটাকে সার্চ করবে, দেখো সার্চিং করতে গেলে কি হবে, এন টাইম পর্যন্ত ডেটা আছে, মানে অ্যাকাউন্ট আছে, তো প্রত্যেকটার সঙ্গে এসে তাকে চেক করতে হবে। তাহলে ধরো 100টা ডেটা আছে বা 10টা ডেটা আছে, আমরা ধরলাম, সব থেকে ছোট ধরলাম, 10টা ডেটার জন্য তাকে 10 বার পারফর্ম করতে হচ্ছে, মানে 10 বার তাকে কিন্তু এই ট্রাভার্স করতে হচ্ছে একটা ডেটার জন্য। ধরো লাস্টে ওয়েস্ট কেসে যদি আমরা ধরি, তাহলে সব থেকে লাস্টে ধরো আমাদের ডেটাটা আছে, অর্থাৎ অ্যাকাউন্টটা আছে যদি থাকে, এক্সকিউজ মি, তাহলে 10 বার তাকে ট্রাভেল করতে হচ্ছে। এবার যদি 10টা যদি 1 কোটি বার থাকে, তাহলে 1 কোটি বার তাকে ট্রাভার্স করতে হচ্ছে লিনিয়ার সার্চের ক্ষেত্রে যদি বলা হয়। তাহলে আমরা এই সার্চিংটাকে ছেড়ে আরেকটা আমরা বেস্ট একটা সার্চিং পড়েছি, সেটা তোমরা ভিডিওটা পজ করে বলো কোন সার্চিংটা এখানে আমরা লাগাবো। তারপর তার একটাই ছিল না, বাইনারি সার্চ, তো সেটাকে, কারণ সে এইখানে যে এন পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, লিনিয়ার সার্চের ক্ষেত্রে বিগ অফ এন এ টাইম কমপ্লেক্সিটি আসছে। বাট যদি বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা বলি তাহলে কিন্তু বিগ অফ লগ এন এ আসছে টাইম কমপ্লেক্সিটি, অর্থাৎ 10টা যদি ডেটা থাকে তাহলে 3 বার। আর বেস্ট কেস মানে ফার্স্ট বারেই যদি ডেটাটা পেয়ে যায়, একবারই ফার্স্ট বারেই, ঠিক আছে, এরও বেস্ট কেস বিগ অফ মানে অন, বিগ অফ অন কনস্ট্যান্ট, আর এরও বেস্ট কেস কিন্তু বিগ অফ এন আসবে। বাট এখানে কি হচ্ছে, এখানে এই ক্ষেত্রে কিন্তু মানে বাইনারি লিনিয়ার সার্চের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট কেস বা অ্যাভারেজ কেসের ক্ষেত্রে যদি ধরো, তাহলে 10টা ডেটার জন্যই কিন্তু 10 বারই ট্রাভার্স করতে হচ্ছে। বাট বাইনারি সার্চের ক্ষেত্রে কিন্তু 10টা ডেটার জন্য মিনিমাম 3 থেকে 4 বারই তাকে ট্রাভার্স করতে, অর্থাৎ অপারেশন পারফর্ম করলে কিন্তু সে ডেটাটা পেয়ে যাবে। তাহলে 1 কোটি ডেটার জন্য তুমি ভাবো যে কত কম আমাদেরকে অপারেশন পারফর্ম করতে হচ্ছে। তো বেস্ট অপটিমাইজেশন সলিউশন যদি আমরা ভাবি, তাহলে আমাদের এখানে বাইনারি সার্চকে আমরা ইউজ করতে পারবো, তাই না? তাহলে আমরা দেখো ডেটাবেস পড়তে পড়তে ডেটা স্ট্রাকচারের রিয়েল লাইফ এক্সাম্পল, অর্থাৎ রিয়েল লাইফ যে ইউজ, সেটা আমরা দেখে নিলাম। ওকে, সো চলো এবার এখানে কি হবে না, এই ডেটাটাকে কি করবে না, এখানে চেক করবে। যদি ডেটাটা থাকে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা থাকে, তাহলে তাকে মেসেজ করে দেবে, অর্থাৎ একটা মেসেজ দিয়ে দেবে যে অ্যাকাউন্ট ইজ নট এক্সিস্ট, বা এরকম একটা মেসেজ দেয়। আর যদি না থাকে, তাহলে এই যে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট হয়েছিল তার এন টাইম পর্যন্ত যাচ্ছে, এর লাস্টে সেই ডেটাটার নোট একটা তৈরি করবে, এবং এই আইডির যে ডেটাটা ছিল সেটাকে এখানে অ্যাড করে দেবে। অ্যাড করে দেওয়ার পর ইউজারকে একটা ইন্টারফেস দিয়ে দেবে লগইন এ। আর কি হবে না, এই ডেটাটাকে এই লাস্টে
অর্থাৎ এই যে অ্যাকাউন্টটা ছিল এ, সেটাকে এই লিঙ্ক লিস্টের লাস্টে আবার নোট দিয়ে অ্যাড করে দেবে। অ্যাড করে দেওয়ার পর যে লিঙ্ক লিস্টটা ছিল সেটাকে আবার এই অ্যাকাউন্ট ডেটাবেসের মধ্যে কিন্তু সেভ করে দেবে। তাহলে সার্ভারকে দুবারই জাস্ট ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করতে হলো। তো খুব ফাস্ট এবং খুব দ্রুত কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারলো খুব কম টাইমের মধ্যে। সো এই জন্য আমরা ডেটাবেসটাকে, ডেটা স্ট্রাকচারটাকে বুঝলাম। তাহলে এখানে কি দেখলাম আমরা, যে ডেটাবেসে কিন্তু সব ডেটাকে কি করবে না, না সেভ করবে না। যদি এই অ্যাকাউন্টটা আগে থেকে এক্সিস্ট করতো তাহলে কি এই লিঙ্ক লিস্টের মধ্যে সেই ডাটাটাকে অ্যাড করতো? অবশ্য কোনোদিনই করতো না। তার কারণ যদি অ্যাকাউন্টটা থাকে তাহলে আমরা কি বললাম, দুটো ইউনিক অ্যাকাউন্ট থাকতে পারে না, একই অ্যাকাউন্ট থাকতে পারে না, ইউনিক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই জন্য এই ডেটাটা আর সেভ হতো না, ঠিক আছে। আর যেহেতু নাই, সেই জন্য এই যে আমরা দেখলাম এখানে এই লিঙ্ক লিস্টের যে লাস্ট পোর্শনে আছে সেখানে একটা নোট ক্রিয়েট করে এই ডেটাটাকে রেখে দেবে এবং ফুল ডেটাটাকে আবার এই ডেটাটার সঙ্গে ওভাররাইট করে দেবে। আমরা যে কনসেপ্টটা পড়েছি সেই কনসেপ্টের মধ্যে আমরা এইরকম ভাবে যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা এরকম ভাবে বানাবো। ওকে, সো চলো এটা দেখা হলো। তাহলে আমরা এখন অ্যাকাউন্ট সেভ করতে পারবো যদি ধরো এ পরবর্তীকালে এসে আবার লগ আউট হয়ে গেছে, ধরো আবার লগ ইন হতে চাই, তাহলে একই ইউজার নেম আইডি যখন দেবে এ, ঠিক আছে, আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবে, তখন কি হবে না, একই আইডি আর পাসওয়ার্ড যখন দেবে তখন ধরো এখানে টেম্পোরারি মেমোরিটা রিলিজ হয়ে আছে, টেম্পোরারি মেমোরিতে ধরো অন্য ডেটা এসে ওভাররাইট করে দিয়েছে, নো প্রবলেম। সার্ভার দেখবেই না যে আছে কিনা, একবার সে চেক করবে, যদি এখানে থাকে অর্থাৎ এখানে যদি ওই আইডি মানে ইউজার নাম আইডিটা থাকে তাহলে তাকে লগ ইন করে দেবে। আর যদি না থাকে, আগের দিন কি হচ্ছিল, যদি না থাকে তাহলে তাকে ইউনিক আইডি বলে তাকে কিন্তু এরর দেওয়া হচ্ছিল। আজকে কিন্তু সেটা করবে না, সার্ভার ডাইরেক্ট যাবে ডেটাবেসে এবং অ্যাকাউন্ট ডেটাটাকে সেমভাবে লিঙ্ক লিস্টের আকারে নিয়ে আসবে এবং বাইনারি সার্চ পারফর্ম করে সেই অ্যাকাউন্টটাকে ফাইন্ড করবে। যদি থাকে তাহলে তাকে লগইন এর ইন্টারফেস দেবে, অর্থাৎ একটা অ্যাকাউন্টের ইন্টারফেস দেবে। আর যদি না থাকে তাহলে তাকে মেসেজ করে দেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তো আজকে আমরা কি দেখলাম, অ্যাকাউন্ট উইল বি নট ক্রিয়েটেড হচ্ছিল, বাট এবার এখনকার পর থেকে অর্থাৎ ডেটাবেস থাকার পর থেকে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। সো এটাকে আমরা কাট, ওকে। সো প্রবলেম আমাদের একটা মানে সলভ হয়ে গেল। সেকেন্ড প্রবলেম কি ছিল না, ফলোয়ার্স উইল নট বি রিমেম্বার, অর্থাৎ ফলোয়ার্স মনে রাখতে পারবে না। চলো এবার ফলোয়ার্স মনে রাখতে পারবে না সেটা থেকে দেখা যাক। তো পার্সন এ আর পার্সন বি একসঙ্গে একইভাবে যেরকমভাবে আমরা লগ ইন করলাম সেরকমভাবে তারা লগ ইন করে আছে। এবার পার্সন বি ধরো পার্সন এ কে ফলো পাঠালো, ঠিক আছে। এবার এই রিকোয়েস্টটা পার্সন বি সার্ভারকে দেবে, সার্ভার সেই ডেটাটাকে পার্সন এ কে যে রিকোয়েস্টটা পাঠিয়েছে সেটা প্রথমে কোথায় যাবে, প্রথমে সেটা সার্ভারে যাবে। এবার সার্ভার তো চিনছে না যে পার্সন বি কে পার্সন এ কে, সে সেম ভাবে এরকম ভাবে যদি আমাদের নলেজ থেকে এরকম ভাবে দুটো অ্যাকাউন্টকে এসে ফাইন্ড করবে। ফাইন্ড করার পর সেই যখন দুটো অ্যাকাউন্ট পেয়ে যাবে, কে পার্সন বি কে আর পার্সন এ কে, সেই দুটো আইডি কি করবে, সে ফাইন্ড করবে এবং সেই আইডি দুটো দিয়ে অর্থাৎ ফলোয়ার্সে কত কটা মানে একজন একটা ফলো করবে, তো সেই ফলোটাকে সে এইখানে রেখে দেবে। ওকে, সো এইরকম ভাবে ধরো একই আইডি, ধরো এর আইডি এ কে সি ফলো করেছে, তার একটা এ কে ডি ফলো করেছে, তার একটা। তো এইরকম ভাবে কিন্তু কি করবে না, এই ফলোয়ার্স যে পোর্শনটা আছে এখানে সব ডেটাগুলোকে রাখতে শুরু করবে। ওকে, সো এইরকম ভাবে কিন্তু ফলোয়ার্সগুলোকে রাখবে। তারপরে এখানে এসো, তাহলে ফলোয়ার্সগুলোকে রাখতে শুরু করবে। এবার যখন এটাকে খুলবে, অর্থাৎ যখন মানে ইনস্টাগ্রাম ওপেন করবে, তখন কিন্তু ডেটা সার্ভারে যদি, অর্থাৎ এই যে সার্ভারে টেম্পোরারি মেমোরিতে যদি ডেটাটা থাকে তাহলে ভালো কথা, যদি থাকে তাহলে ভালো কথা, তাহলে সেই আপডেটটাই ইউজারকে দিয়ে দেবে, অর্থাৎ একে দিয়ে দেবে। আর যদি না থাকে, ওকে, যদি না থাকে তাহলে সে ডেটাবেসে যাবে সার্ভার, এবং সার্ভার ডেটাবেসে যাওয়ার পর এই যে এই ডেটাগুলো আছে এইগুলোর মধ্যে সে কাউন্ট করবে যে কতজন ফলো করেছে, সেই ফলো করার নোটিফিকেশনটা তাকে দেবে, ঠিক আছে। এবং যত কটা ফলো আছে সেটাকে কাউন্ট করে একে দেখাবে, অর্থাৎ 3 জন ফলো আছে তো ফলোয়ার্স এরকমভাবে 3টে দেখিয়ে দেবে। সো ভেরি ইজি। তাহলে সার্ভারের মধ্যে মানে ফলোয়ার্সে আছে, মানে আর কোনো ব্যাপার নাই। এই ডেটাগুলো কিন্তু অ্যাক্সেস আমরা যখনই আসবো তখনই কিন্তু সার্ভার ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করে এই ডেটাটাকে আমাদেরকে প্রোভাইড করবে। সো 2 নম্বর প্রবলেম আমরা এখান থেকে সলভ করে দিলাম। 3 নম্বর প্রবলেম কি বলছে, লাইক কমেন্ট অ্যান্ড পোস্ট উইল
নট বি সেভ। ওকে, সো লাইক কমেন্ট অ্যান্ড পোস্ট সেভ হবে না। সো এটা দেখি। সো ধরো কোনো পোস্ট করলো, মানে ধরো কিছু পোস্ট একটা করলো, কোনো একটা ছবি বা কিছু পোস্ট করলো, ধরো একটা দুটো, তাহলে A1 আর A2 দুটো ছবি ধরলাম, যে সেই দুটো পোস্ট করলো ইনস্টাগ্রাম সার্ভারে, সেটা গেল রিকোয়েস্টটা। অ্যাকাউন্ট করলো এটা, তাহলে ইনস্টাগ্রাম খুঁজবে যে নামের অ্যাকাউন্টকে, কে তো চিনে না, তাহলে সেই অ্যাকাউন্টটা খুঁজবে এবং তার আইডিটা যেটা আছে সেই আইডিটাকে সে কী করবে না নেবে, এবং যেখানে পোস্ট আছে, পোস্ট নামের একটা পোর্শন আছে, ধরো পোস্ট। সো সব কিন্তু আলাদা আলাদা পোর্শন থাকে, এক জায়গায় কিন্তু ডেটা রেখে দেয় না, সব আলাদা টেবিল। তাহলে সেই আইডিটা নেবে এবং সেই আইডিটার মধ্যে সেই পোস্টের আইডি একটা থাকবে। সো সেই পোস্টের আইডিটা থাকবে, ওকে, সেই পোস্টের আইডিটা থাকবে এবং এই দুটো আইডি নিয়ে, এই দুটো আইডি থাকবে এবং কি পোস্ট করেছে সেই পোস্টটাও একসঙ্গে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। এবং এর যে আমরা মানে মেটা ডেটাগুলো দিয়েছিলাম, অর্থাৎ কি আমরা কন্ডিশন লাগিয়েছিলাম, অনলি ফ্রেন্ডস করে রেখেছিলাম না পাবলিক করে রেখেছিলাম না অনলি মি করে রেখেছিলাম, সেই সব মেটা ডেটাগুলো কিন্তু এর সঙ্গে সেভ হয়ে যাবে। এবার সেভ হয়ে যাওয়ার পর যদি আমরা এটাকে অনলি ফ্রেন্ডস করে রাখি, তাহলে এইখান থেকে আমার ফ্রেন্ডসগুলোকে চেক করা হবে। ফ্রেন্ডসগুলোকে ডেটাবেসে আমার ফ্রেন্ডসগুলো থাকবে, কারণ ফলোয়ার্স যেগুলো আছে ফলোয়ার্স সেকশনে আছে, তাহলে ফলোয়ার্সগুলোকে চেক করা হবে এবং যারা যারা ফলোয়ার্স আছে তাদের প্রত্যেকটা ফোনে কি করা হবে না, তাদের প্রত্যেকটা আইডিতে কিন্তু সেই নোটিফিকেশনটা চলে যাবে। এবার যদি কেউ না মানে কি থাকলো না, এবার ধরো আগের দিন দেখেছিলাম যে সি নামের কোনো ব্যক্তি যদি এনরোল করছে, সে পেতেও পারে আপডেট, না পেতেও পারে, কিন্তু এখানে কিন্তু পাবে, যেহেতু ডেটাবেসে আগে থেকেই এটা সেভ হয়ে থাকছে পোস্টটা, এবং যাদেরকে পাঠাবার তাদেরও আইডি সেভ হয়ে আছে, তাহলে সে আজ আসুক বা কাল আসুক, সে যখনই আসবে সে কিন্তু আমার পোস্টটা দেখতে পাবে আর হারাবে না। তাহলে লাইক কমেন্ট পোস্ট সব কিন্তু সেভ হয়ে থাকবে। এবার ধরো লাইক কি হচ্ছে, লাইক কাউন্ট উইল নট বি শোন, অর্থাৎ লাইক কাউন্ট হবে না, যেটা বলছে। তাহলে কি লাইক কাউন্ট হবে না? চলো এটা দেখা যাক। যদি আমাদের এখানে থাকে, তাহলে ধরো বি কে লাইক করছে, লাইক করছে, ওকে, ধরো বি এর পোস্টটা এলো, এই পোস্টটা ধরো এর কাছে গেল, এটা এর পোস্ট, এখানে লাইক করলো বি, একটা লাইক দিল, তাহলে এখানে আবার কি হবে না, সার্ভারে গেল, সার্ভার প্রথমে এর আইডিটাকে খুঁজবে সেম ভাবে, এবং এর আইডি অর্থাৎ এর আইডি আর বির আইডি, ঠিক আছে, দুটো আইডিকে নেবে, আইডি দুটো রাখবে, আর কটা লাইক করে, একটাই লাইক হবে, তাহলে সেই এক কাউন্টটাকে রেখে দেবে। এরকম ভাবে ধরো মানে কে সিও লাইক করেছে, কে ডি লাইক করেছে, তো এইরকম ভাবে লাইকগুলো সব পরপর টেবিলে কিন্তু ইনসার্ট হতে থাকবে ডেটাবেসে টেবিলে ইনসার্ট হওয়ার পর যখনই কোনো সময় ওপেন করলো বা ওপেন হয়ে আছে, তো সেই যখনই ওপেন করবে তার মানে কি বলবো প্রোফাইলটা, তখন কিন্তু তার পোস্টটা যখন দেখবে, তো সঙ্গে সঙ্গে সার্ভার ডেটাবেসে আসবে এবং কে কারা কারা লাইক করেছে সেই ডেটাগুলোকে কোয়েরি করবে, এবং কোয়েরি করার পর সেই যে আপডেটটা সেটা কিন্তু কে দিয়ে দেবে, অর্থাৎ এখন কিন্তু আর লাইকটাও আমাদের কাছে হারাচ্ছে না। তো এটাও আমরা সলভ করে ফেলেছি, এটাও আমাদের সলভ হয়ে গেল, অর্থাৎ লাইক এবার কাউন্ট হবে। ধরো কোনো সময় আবার আমরা ধরো এখন লগ আউট হয়ে আছি, লগ আউট হয়ে আছে, দুদিন পর এলো, তাহলে দুদিন পরে যখনই আসবে, যেহেতু ডেটাবেসে সেভ হয়ে আছে, সঙ্গে সঙ্গে সার্ভার কি দেখবে, সার্ভার কোনো যদি টেম্পোরারি মেমোরিতে থাকবে না, যদি থাকে তো ভালো কথা, সেই আপডেটটা দিয়ে দেবে। আগের দিন আমরা দেখেছিলাম যদি টেম্পোরারি মেমোরিতে থাকছিল সে আপডেট দিচ্ছিল, আর যদি না থাকে তাহলে সে ডেটাবেসে আসবে এবং এই যে ডেটাবেসে সেভ হয়ে আছে এই ডেটাগুলোকে তাকে কিন্তু প্রোভাইড করবে। আর লাস্ট আমরা যেটা দেখেছিলাম, ইফ দি সার্ভার রিস্টার্টস এভরিথিং উইল বি গন, অর্থাৎ সার্ভার রিস্টার্ট হলে সব কিছুই হারিয়ে যাবে। এবারে দেখো আমাদের সব কিছু হারিয়ে যাওয়া মানে কি, আমরা একটা পোস্টে আছি, ধরো আমাদের যে পোস্টটা আছে আমরা এক্ষুনি করেছিলাম তার মধ্যে লাইক ছিল 3টে, এবার সার্ভার ধরো কোনো সময় রিস্টার্ট হয়ে গেল, তার মানে টেম্পোরারি মেমোরি তো পুরোপুরি রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে টেম্পোরারি মেমোরি যদি পুরোপুরি রিলিজ হয়ে যায়, তাহলে যখনই আপডেট দিচ্ছিল আগের দিন, তখন কি দেখেছিলাম, এই টেম্পোরারি মেমোরি রিলিজ মানে আমাদেরকে মেন পেজ, অর্থাৎ যেখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এসেছিলাম সেই পেজটাই নিয়ে চলে যাচ্ছিল। বাট এবার কি হবে, যখনই সার্ভার রিস্টার্ট আছে আর আমরা পোস্টার লাইকটা দেখছি, ধরো সার্ভার সেই সময় রিস্টার্ট হয়ে গেছে, তো হালকা একটু ল্যাগ টাইপের হবে, আর কিছু হবে না। এরপর সার্ভার রিস্টার্ট মানে কি, সার্ভার যত কিছু আপডেট ছিল, অর্থাৎ এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, তো সেটা আবার সার্ভার দেখবে যে এখন অ্যাক্টিভ আছে আমার প্রোগ্রামে। সো এর যে ডেটাগুলো আছে সেগুলো যেহেতু টেম্পোরারি মেমোরি পুরোপুরি রিলিজ হয়ে যাচ্ছে, টেম্পোরারি মেমোরিতে কিছু নাই, সার্ভার নো প্রবলেম, সার্ভার প্রথমে ডেটাবেসে আসবে এবং কোন ডেটা চাইছে সেই সব ডেটাগুলোকে ফেচ করে আবার সে টেম্পোরারি মেমোরিতে রেখে দেবে এবং তার অ্যাক্সেসটা আবার এঁকে দেবে। তাহলে সার্ভার রিস্টার্ট হলেও কিন্তু আর কোনো প্রবলেম থাকছে না। তাহলে এই প্রবলেমটাকেও আমরা সলভ করে ফেললাম।
সো এখানে 5টা প্রবলেমকে আমরা উইথ ডেটাবেসে সলভ করতে পারলাম। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডেটাবেস কয় প্রকার ও ডেটাবেসের যে ডেফিনেশন এইসব নিয়ে। সো ততক্ষণকার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।